হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওকে, সো আজকের ক্লাসটা হচ্ছে যে ফ্রি ইংলিশ সেশন। বেসিক্যালি হচ্ছে যে আমাদের এনএসইউ এক্সাম অ্যাজ ফার এজ আই রিমেম্বার ১ তারিখে। সো ওই ১ তারিখের এক্সামের জন্য এটা হচ্ছে ফ্রি ইংলিশ সেশন। অবভিয়াসলি সাজেশন ওয়াইজ ক্লাস হবে, অ্যান্ড আদার দ্যান দ্যাট আরো যত কিছু, যত অ্যাডভাইস থাকে, যত ইনস্ট্রাকশন থাকে সবকিছু আজকে অ্যাজ এ রিভিশন ক্লাস হিসেবে দেখাই দিব। সো যেহেতু এটা হচ্ছে একটা ফ্রি সেশন ক্লাস, দ্যাট মিনস এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা অলরেডি কিউইডি তে এনরোলড না। ক্যান ইউ প্লিজ ওয়েভ ইউর হ্যান্ডস যারা কিনা কিউইডি তে নাই, জাস্ট এমনি ফ্রিতে ক্লাস জয়েন করছেন? আই জাস্ট ওয়ান্ট টু সি লাইক কয়জন আছে এখানে। তার মানে কি আমরা বাকিরা সবাই কিউইডির? নতুন কেউই নাই? দেন গ্রেট। ওকে, একজন নিও, শুধুমাত্র একজন নিও, আর বাকিরা? বাকিরা সবাই কিউইডির? অলরাইট, তাহলে আমার জন্য ভালো হয়েছে। ওকে, সো তো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে তো সাজেশন দেওয়া হয়েছে তাই না, রাইটিং এর সাজেশন, এসে সাজেশন দেওয়া হয়েছে যারা কিনা কিউইডি তে ক্লাস করতেছেন। সো আমি আপনাদেরকে টোটাল কয়টা টপিক দিয়েছি? লাইক গুগল ক্লাসরুমে 10টা টপিক দিয়েছিলাম এন্ড সাজেশনে 10টা টপিক দিয়েছিলাম, রাইট? সো ওই 10টা ভাইয়া টপিক আজকে একটু দিয়ে দিন। নতুন আজকে নতুন জয়েন করলাম। আজকে নতুন বলতে আপনি কি কোর্সে নিও? না, এই ক্লাসটাই নতুন। না, লাইক আপনি কি কোর্স কিনেছেন নাকি আপনি ফ্রিতে জয়েন হয়েছেন? ফ্রিতে জয়েন করেছি ভাইয়া। ওইটাই আমি জানতে চাইতেছি, ফ্রিতে কয়জন জয়েন করছে? শুধুমাত্র আপনি? আর তো কেউ নাই মনে হয় তাহলে। তা তো জানি না ভাইয়া। ওকে, ভাইয়া আমিও আছি। তো এইটারই বললাম ওয়েভ ইউর হ্যান্ডস, আই নিড টু সি কয়জন আছে এখানে। 2 জন? তারপর ওই যে আরো 2 জন বলছিল, 4 জন, 5 জন। ওকে, অলরাইট। আচ্ছা, এই কয়েকজন আচ্ছা, যারা কিনা নতুন তাদের ক্ষেত্রে আগে একটু বলে দিই। আম, আপনাদের যেহেতু অনেক কিছু জানা নেই, তো আমি হচ্ছে কিউইটির ইংলিশ ইনস্ট্রাক্টর, আমি হচ্ছে কিউইটিতে ইংলিশ পড়াই। ঠিক আছে, তো বাকিরা যারা দেখতেছেন যারা কিনা হাত তুলে নাই, তারা হচ্ছে আমার কাছে পড়তেছে কারেন্টলি। অলরাইট, সো তাদের কাছে আজ করলে আপনি লাইক জানতে পারবেন আমি কেমন কি কিভাবে কি পড়াই। আম, আমার হচ্ছে যে লাইক আমি কিউটির ইংলিশ ইনস্ট্রাক্টরের সাথে সাথে আমি হচ্ছে যে আবার ইস্ট ওয়েস্টের হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ওকে, অ্যান্ড ইস্ট ওয়েস্টের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে সাথে আমি আবার ইস্ট ওয়েস্টে টিএও, মিনস আমি ইস্ট ওয়েস্টের টিচিং অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ হচ্ছে যারা কিনা বেসিক্যালি ইস্ট ওয়েস্ট এক্সাম দিবে তাদের খাতা হচ্ছে আমি বেসিক্যালি চেক করি আর কি, রাইটিং পার্টটা। এনএসইউ তে যারা যারা এক্সাম দিবে আম, তাদের রাইটিং পার্টটা হচ্ছে তাদের টিএ চেক করে। মিনস আমার ওখানে একটা ফ্রেন্ড আছে, আম, সিফাত নাম, ও ওখানে টিএ, ও ওখানে খাতা চেক করে। ব্র্যাকেট টিএ আছে, নাম মাহি, ও হচ্ছে ভাইয়া মাত্র ওখানকার। আসলাম তো, ক্লাস কতক্ষণ আগে শুরু হয়েছে? মাত্র শুরু হয়েছে, জাস্ট 5 মিনিটস। সো ব্র্যাকের ইউনিভার্সিটি যে টিএ আছে মাহি, উনি হচ্ছে এসে রাইটিংটা চেক করে, তো যারা কিনা বেসিক্যালি 40 মার্কে যে এসেটা দিয়ে থাকে। সো অবভিয়াসলি আমার অবভিয়াসলি আমরা ছোটকালের ফ্রেন্ড, স্কুল থেকে স্কুল কলেজ থেকে একসাথে আসি। সো বেসিক্যালি আমরা হচ্ছে নর্মালি
একসাথে প্রত্যেকটা সেমিস্টার পরে আমরা হচ্ছে মিটিং রাখি প্রত্যেকটা টিএরা। সো ওই মিটিং এর মধ্যে হচ্ছে যে উই জেনারেলি শেয়ার দ্য ইনফোস, লাইক আমরা হচ্ছে যে কিভাবে কি খাতাগুলো চেক করে থাকি। লাইক আমি তো পার্সোনালি ইস্ট ওয়েস্টের প্যারাগ্রাফ চেক করে থাকি। এনএসসি তো আমি যে যে ভুলগুলো ধরি, আমি কি কি ইগুলো ধরি, কি কি ফরম্যাট ধরি, ওগুলো আমি তাদেরকে আবার শেয়ার করি। দেন তারা হচ্ছে আবার কি কি ভুলগুলো ধরে, তারা কি কি ফরম্যাট গুলো ধরে, এগুলো তারা আমার কাছে শেয়ার করে, যেগুলো হচ্ছে আমি কিউটির ক্লাসে করাই। সো কিউটির ক্লাসে অলরেডি মোটামুটি সবকিছুই পড়ানো শেষ, রাইটিং ক্লাস থেকে শুরু করে গ্রামার টপিক সবকিছুই হচ্ছে যে যারা কিনা অলরেডি আমার কাছে পড়তেছে তাদেরকে আমি সবকিছু দেখাই দিছি। ঠিক আছে, যে টিচাররা কোথায় কি ভুল ধরে, কিভাবে কি এখন প্রিপারেশন নিতে হবে। ওকে। তাছাড়াও ইউ ক্যান মে আস্ক দ্যাট আমি হচ্ছে যে কিভাবে আবার এনএসইউ এবং ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে পড়াই। ইটস বিকজ হচ্ছে যে আমি ব্র্যাক এবং এনএসইউ দুইটাতেই আমি এক্সাম দিয়েছিলাম। ব্র্যাকে আমার র্যাঙ্ক আসছিল হচ্ছে 7th, আর এনএসইউ তে আমার র্যাঙ্ক আসছিল 8th, আর ইস্ট ওয়েস্টে আমার র্যাঙ্ক আসছিল 3rd। ওকে। সো এখন আমি ইস্ট ওয়েস্টে 100% স্কলারশিপে আছি, সো দ্যাটস ওয়াই আমি ইন ইস্ট ওয়েস্ট রাইট নাও, এন্ড অবভিয়াসলি ইংলিশ ডিপার্টমেন্ট ইস্ট ওয়েস্টে অবভিয়াসলি ভালো other than any university, so that's why ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আছি। পাবলিক অ্যাডমিশনের ক্ষেত্রে আমার হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্ট বাদে আমার সব সাবজেক্টই আসছে মোটামুটি। আমার টার্গেট ছিল ইংলিশ ডিপার্টমেন্ট, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি পাবলিক অ্যাডমিশনের দিকে আর যাইনি। অলরাইট। আদারওয়াইজ আমি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম, মেডিকেলে হচ্ছে লাইক 10K সামথিং র্যাঙ্ক আসছিল, হোয়াটএভার। সো এই হচ্ছে আমার ছোট পরিচয়। সো আমি হচ্ছে কিউডিতে বেসিক্যালি হচ্ছে যে এই যে আমি যদি আপনাদেরকে স্লাইড গুলো দেখাই, এই যে দেখেন প্রত্যেকটা স্লাইড গুলো দেখতেছেন, স্ট্রাকচার অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জিং, অ্যাডভার্ব, ট্যাগ, কোয়েশ্চেন, এগুলো সব হচ্ছে যে আমি যারা কিনা ক্লাস করতেছে, যারা কিনা কিউডির আগের স্টুডেন্ট, তাদেরকে আমি ক্লাসগুলো করাইছি। এখানে এটা আবার শুধু একটা অ্যাকাউন্টের, আরেকটা অ্যাকাউন্ট আছে আমার, ওই আরেকটা অ্যাকাউন্টে আরো অনেকগুলো ক্লাসের নোট আছে। সো আমি হচ্ছে নর্মালি গ্রামারে যে টপিক গুলো থাকে এই টপিক গুলো করাইছি। দেন রাইটিং ক্লাস, যে রাইটিং ক্লাসগুলো হয়েছে, রাইটিং ক্লাসগুলো করাইছি। সো এই ক্লাসগুলো করানোর পরে হচ্ছে যে তাদেরকে আমি অ্যাসাইনমেন্টের জন্য কিছু টপিক দিয়েছিলাম, যে টপিকটার আমি কথা বলেছিলাম একটু আগে, মেনশন করেছিলাম যে অ্যাসাইনমেন্টে গুগল ক্লাসরুমে। সো অ্যাসাইনমেন্ট হিসেবে আমি তাদেরকে কিছু টপিক দিয়েছিলাম, যে টপিক দিয়ে তারা প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করে আমার হোয়াটসঅ্যাপে আমাকে দিয়েছে, আমি চেক করে দিয়েছি। ওকে। অ্যান্ড ইভেনচুয়ালি আমি হচ্ছে যে অ্যাডমিশনের টপিক দেওয়ার পরে যখন অ্যাডমিশনের ডেডলাইন ওভার হয়ে যায়, তখন হচ্ছে যে আমি আমার নিজে থেকে পার্সোনালি আমি আমার সাজেশন মেক করি। অ্যান্ড এই সাজেশন মেক করতে অ্যাটলিস্ট ইফ আই রিয়েলি সে 2 উইকস এর মতো টাইম লাগছে, বিকজ অনেক অ্যানালাইসের ব্যাপার আছে, অনেক রিসার্চের ব্যাপার আছে, কোন ইউনিভার্সিটি কোথা থেকে কোয়েশ্চেন এসেছিল, এবার কই থেকে কোয়েশ্চেন আসবে, ইভেন অনেক টিচার থেকে কোয়েশ্চেন করে ওই সাজেশন গুলো বানাতে হয়। সাজেশন গুলো বানানোর পরে দেন হচ্ছে যে আমার নিজের একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য ওপেন। ইটস নট ইভেন অনলি ফর কিউডি স্টুডেন্টস, ইটস অবভিয়াসলি ওপেন ফর অল স্টুডেন্টস। সো যারা কিনা এখন কিউডিতে নাই, তাদেরকে আমি বলবো যে ইউ ক্যান নক মি অন হোয়াটসঅ্যাপ, অথবা আচ্ছা আমি নাম্বারও দিয়ে দিতেছি, সমস্যা নাই, কজ জেনারেল কোয়েশ্চেনও থাকতে পারে, যে ভাইয়াকে যদি কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন করি, আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন এই টাইম। লাইক অনেকে আবার যেটা হয় যে ক্লাসে অনেকে কোয়েশ্চেন করতে পারে না, সো আপনার যদি মনে হয় যে না আমি এখন কোয়েশ্চেন করব, আলাদা করে কোয়েশ্চেন করব, ইউ ক্যান আস্ক এনি টাইম, আইল ট্রাই টু রিপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এটা হচ্ছে আমার নাম্বার, আমি পিন করে দিতেছি। ওকে, এটা হচ্ছে আমার এই নাম্বার, এখানে আমার হোয়াটসঅ্যাপে নক করলেই হবে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সবার জন্য ওপেন, আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে সাজেশন গুলো পিন করা আছে। বাট যেখানে সমস্যাটা হয় যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে আমরা লেখা আগের যাবে চ্যাট গুলো, নাম্বারটা? হ্যাঁ নাম্বার তো দেখা যায় না। না। আপনি একটু চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে দেখবেন যে একটা কি বলে ওটা, মোবাইলে কিভাবে যেন ওপেন হয়, লাইক 3 ডটস একটা থাকে, 3 ডটসে গেলে মনে হয় চ্যাট, দেখবেন চ্যাট মেসেজ, ওখানে দেখলে দেখবেন যে নাম্বারটা দেওয়া আছে। ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম যে আরেক জনে ছিলাম, আমি ছিলাম হচ্ছে যে প্রবাবলি গ্রুপ নিয়ে কথা বলতেছিলাম। সো সো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে যে হ্যাঁ জেনারেলি পিন করা থাকে মেসেজ গুলো, বাট ঢুকলে যেটা হয় যে আগের মেসেজ গুলো আর দেখা যায় না।
কাজেই হচ্ছে যে ইউনো ইউ হ্যাভ টু নক মি ফর দ্য সাজেশনস, লাইক আমাকে বললেই হবে যে ভাই এই সাজেশনটা দরকার, আমি আপনাকে কপি করে পেস্ট করে দিয়ে দিব ইনবক্সে, কোনো ভাইয়া সমস্যা নেই। এসএতে একটু অথবা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি ওই জায়গাটাতে। ইভেন অনেক কেউ যদি গ্রুপে যদি আজকে করে থাকেন যে ভাইয়া যে এনএসইউ যে সাজেশনটা দিয়েছিল ওটা যদি একটু কেউ গ্রুপে কপি করে পেস্ট করে দেন, চাইলে যে কোনো স্টুডেন্ট কপি করে পেস্ট করে দিয়ে দিবে আপনাকে, কোনো সমস্যা নাই। ইজ দেয়ার এনিওয়ান, কারো কাছে যদি গ্রুপ লিঙ্কটা থাকে, প্লিজ কাইন্ডলি পেস্ট দ্য গ্রুপ লিঙ্ক হিয়ার, যাতে যারা কিনা গ্রুপে নেয় তারা যাতে একটু গ্রুপে জয়েন হয়ে যেতে পারে, ঠিক আছে? আমি গ্রুপের লিঙ্কটা আবার আমি গ্রুপে দিয়ে দিতেছি, ওকে? যাতে হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ একজন একটু কপি করে চ্যাট বক্সে দিয়ে দেন, ঠিক আছে? চ্যাট বক্সে দিয়ে দিলে দেন হচ্ছে যে যারা কিনা গ্রুপে নেয় তারা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে। আমি গ্রুপে হচ্ছে গ্রুপ লিংকটা দিয়েছি। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার, বাট অবভিয়াসলি কিন্তু যারা কিনা কিউইডিতে নাই তাদের অবভিয়াসলি একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আপনারা তো আবার ক্লাস পান নাই। সো অবভিয়াসলি ক্লাসের জন্য তো আলাদা ব্যাপার, বাট সাজেশনটা এটা হচ্ছে কিউডি নরমালি ফেসবুক থেকে পোস্ট করে, ঠিক আছে? সো আপনার ফেসবুক পেজে গেলেও পাবেন, তখন আপনার সাজেশন দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এসএ নিয়ে এবার একটু আসি। কে জন একটু বলছিল এসএ নিয়ে প্রবলেম, কাইন্ডলি ক্যান ইউ লেট মি নো অ্যাকচুয়ালি এসএ তে কোন জায়গায় প্রবলেম আপনার? হুম হুম ওকে, প্রবাবলি উনি আবার অফলাইন হয়ে গেছে। আচ্ছা, এসে নিয়ে অবভিয়াসলি সবারই প্রবলেম। তাছাড়া আমি হচ্ছে যে একটু যদি আপনাদেরকে দেখাই, আপনাদের আমি জানি না এটা কিউইডি হচ্ছে, আচ্ছা কিউইডি এখানে মনে হয়, আমি জানি না কিউইডি, ও হ্যাঁ দিয়েছে দিয়েছে। আপনাদের এটা কি ফেসবুক পেজে কি আপলোড করা হয়েছিল এই সাজেশনটা? এনিওয়ান, এটা কি ফেসবুক পেজে কি আপলোড করা হয়েছিল? হ্যাঁ। মনে হয়। আ- আচ্ছা, so এটা হচ্ছে আপনাদের সাজেশন যেটা কিউইডি দিয়েছে, ওকে? সো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এই যে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এখানে 10টার মতো এসে আছে। ইটস নট লাইক যে এসে অলওয়েজ কমন পড়বে। আমি অলওয়েজ স্টুডেন্টদেরকে বলি যে ভাই এখান থেকে কমন পড়ে, এটা যদি পড়ে যে আমরা কি সেম জিনিস হুবহু লাইক মুখস্থ করে যেতে পারবো? না, কোনো লাভ নাই। তাহলে আমি কত লোক তাহলে পড়বো কেন? লাভ কি তাহলে? লাভ হইলো হচ্ছে যে যে জিনিসটা পড়বেন ওই জিনিসটার উপর সিমিলার টপিক আসতে পারে। ফর এক্সাম্পল যেমন এখানে যেমন বলছে যে মেন্টাল হেলথ কাউন্সেলিং এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপস বি ম্যান্ডেটরি ফর অল গ্রাজুয়েট ইউনিভার্সিটি স্টুডেন্টস। তো এখানে লাইক মেন্টাল হেলথ টাইপ, মেন্টাল হেলথ সায়েন্স রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, ইউ নেভার নো। দেন এখানে অনেকগুলো এসে দিয়েছে, অপিনিয়ন বেসড এসে দিয়েছে, ন্যারেটিভ এসে দিয়েছে, ডিসক্রিপটিভ এসে দিয়েছে, যে প্রত্যেকটা এসে ফরম্যাট সম্পর্কে আমি ক্লাসে বলেছি, ওকে? জি ভাইয়া, ফরম্যাটটা ভাইয়া যেমন প্রথমে কি লিখবো, মাঝখানে এইগুলাতে ভাইয়া। এটা তো অবভিয়াসলি আমাদের সবার জন্য একটা কমন একটা ফরম্যাট, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, জি ঠিক ভাইয়া। আছে? সো এখন আমি যদি একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে যে আপনাদের ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশনের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, অলরাইট? যেমন জি হচ্ছে আপনাদের যে এসেটা যেটা থাকবে, নিশ্চয় 10 মার্কের যে এসেটা থাকবে, এটা কত ওয়ার্ডের আপনারা জানেন? এটা কিন্তু 250 ওয়ার্ডের থাকবে, লাইক কোয়েশ্চেন লিমিট দেওয়া থাকবে 250 ওয়ার্ড। ইটস নট লাইক যে আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে, বিকজ আপনি কিন্তু টাইম পাবেন 25 মিনিট, যেখানে ব্র্যাকে 200 ওয়ার্ড এসে লেখার জন্য টাইম মোটামুটি স্টুডেন্টরা 30 থেকে 35 মিনিট পেয়ে থাকে। ইস্ট ওয়েস্টে 100 ওয়ার্ডের প্যারাগ্রাফ লেখার জন্য 30 থেকে 35 মিনিট পেয়ে থাকে। বাট এনইউসিতে টাইমটা নিয়ে এত কোনো সমস্যা, বিকজ আপনারা এটাও তো মনে হয় জানেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইম, লাইক জি রিডিং ভাইয়া। কম্প্রেশনের জন্য এত টাইম। একটু এখানে একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই দিতে পারলে ভালোই হতো। আহ,
গ্রুপে প্রবাবলি আই ডোন্ট নো আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে কিনা, আমি তাও একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ইন কেস কারো কাছে যদি না থাকে আর কি। সো আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটাতে খেয়াল করি, এখানে একটু ভাইয়া আমরা খেয়াল করে ইংরেজিতে দেখ। একটু কম কম টাইম থাকে অনেক। ওকে, সো গ্রামার থেকে অবভিয়াসলি 40 মার্ক, ঠিক আছে। আমি যদি একটু অ্যানালাইজ করি ব্যাপারটা, আমাদের এমসিকিউ আসবে কত, এমসিকিউ আসবে হচ্ছে 40, যেটা কিনা গ্রামারের এমসিকিউ। ওকে, আমাদের হচ্ছে জেনারেল ম্যাথের এমসিকিউ আসবে হচ্ছে কত, 50। ওকে, জেনারেল ম্যাথ হচ্ছে 50। দেন আমাদের রিডিং কম্প্রিহেনশন আসবে কত, রিডিং কম্প্রিহেনশন আসবে হচ্ছে 20, এন্ড হচ্ছে আমাদের এসে থাকবে হচ্ছে 10, টোটাল 120। আর যারা কিনা আর্কিটেকচার দিবে তাদের 30 মার্কের ড্রয়িং। আচ্ছা, এখন এই যে এসে 10 মার্কের এসে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেনে দেওয়া থাকবে লিমিটেশন হচ্ছে 250 ওয়ার্ড, অর্থাৎ 250 ওয়ার্ডের বেশি লেখা যাবে না। এখন তারা কি এটা বলেছে যে এসে 250 ওয়ার্ডের হইতে হবে? না। অনেকে কি করে জানেন, 250 ওয়ার্ড লিখতে গিয়ে তার এসেটার কোয়ালিটি একদমই কমায় ফেলে। ইভেন দেখা যায় যে আমি যখনই, প্রত্যেকবার এরকমই হয় যে যখনই এনএসইউ এক্সাম দিয়ে স্টুডেন্টরা বের হয়, আমি লাইক আস্কিং দেম যে ব্রো হাউ ওয়াজ ইউর এক্সাম, এন্ড হিল বি টেলিং মি দ্যাট ভাই আমার হচ্ছে যে এসেটাই সবচেয়ে খারাপ হয়েছে। কেন? বিকজ আমি 150 ওয়ার্ডসই লিখতে পারিনি, 250 ওয়ার্ডস তো দূরের কথা। বিকজ টাইম ছিল মাত্র 25 মিনিট। এখন 25 মিনিটের মধ্যে দেখবেন যে আপনার 10 মিনিটে চলে যাবে ভাবার জন্য যে লাইক আমি লিখবোটা কি। সো দ্যাটস ওয়াই অবভিয়াসলি প্র্যাকটিসটা আগে থেকে করতে হবে বাসা থেকে, যাতে হচ্ছে যে আমরা এক্সাম হলে যাতে ওই ভাবার জন্য যে টাইমটা লাইক 10 মিনিটটা, এটা যাতে আমরা কমিয়ে 5 মিনিট আনতে পারি, ঠিক আছে। অনেকে দেখা যায় যে সেন্টেন্স লিখতে লিখতে আটকায় যায়, এই আটকানোটা যাবে না, আমাদের হচ্ছে যে কন্টিনিউয়াসলি লিখে যেতে হবে। না, অবভিয়াসলি quality matters more than quantity, so that's why I prefer all the students to write only 200 words, which is more preferable. 200 words is essay, like 200 words essay in every department, প্রত্যেকটা ডিপার্টমেন্টে acceptable. সো আপনি যদি 25 মিনিটের মধ্যে যদি 200 ওয়ার্ডের কোন রকম করে যদি এসে লেখেন, ইউ আর পারফেক্ট। আচ্ছা, এবার ফরম্যাটের ব্যাপারে আসি। তো আমাদের ফরম্যাটে জেনারেল ফরম্যাট যেটা কিনা আমরা স্কুল কলেজে শিখে আসছি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, তাই না? এখন দেখেন, আপনারা এসে কিন্তু দেখেন চাইলে কিন্তু 3 প্যারায় লিখতে পারবেন, নেলে 4 প্যারায় লিখতে পারবেন, নেলে 5 প্যারায় লিখতে পারবেন। কিন্তু আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করি এসে লেখার জন্য 4 প্যারা, বিকজ 4 প্যারা হচ্ছে ফরম্যাটটা কারেক্টলি দেওয়া থাকে, এন্ড প্রত্যেকটা মানে এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, এন্ড প্রত্যেকটা এক্সাম্পল থেকে শুরু করে লিঙ্কিং ওয়ার্ড সবগুলো একদম কারেক্টলি দেওয়া থাকে। বিকজ আপনি ধরেন যদি, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যেমন ধরেন ইন্ট্রোর জন্য একটা প্যারা, রাইট, কনক্লুশনের জন্য একটা প্যারা। আচ্ছা, আমি এখন যদি 4টা প্যারা দিই তাহলে আমার বডি কয় প্যারা হবে, কেউ বলতে পারবেন? 2 প্যারা। বডি হবে 2 প্যারা। আমি যদি 3টা প্যারা দিই তাহলে আমার বডি হবে 1 প্যারা। আমি যদি 5 প্যারা দিই তাহলে আমার বডি হবে কয় প্যারা? 3 প্যারা। 3 প্যারা। আর 3 প্যারা অবভিয়াসলি দেওয়াটা উচিত না, বিকজ 25 মিনিট, আই ডোন্ট নো এটা কতটুকু, যাদের কিনা হ্যান্ড রাইটিং অনেক বেশি স্পিড, ইউ ক্যান রাইট, কোনো সমস্যা নাই। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই কোন প্যারাতে কি লিখবো, ঠিক আছে। যারা কিনা আমার ক্লাস করে এসেছে তাদেরকে আমি অবভিয়াসলি বুঝাই দিছি কোথায় কি লিখবো। সো এটা হচ্ছে জন্য বেসিকলি যদি আপনি ক্লাস করতে পারতেন সবচেয়ে বেশি ভালো হতো, আমি আপনাকে শুরু থেকে বুঝাতে পারতাম। বাট এখন যেহেতু শর্টকাটে আমি যদি আপনাদেরকে বলি, আপনাদের এসে 3 ধরনের এসে থাকবে। একটা হচ্ছে অপিনিয়ন বেসড এসে, আর একটা হচ্ছে ডিসক্রিপটিভ এসে, আর একটা হচ্ছে নেগেটিভ এসে। এই 3 ধরনের এসে এসে থাকবে। অপিনিয়ন বেসড এসে কি, বেসিকলি আপনার মতামত চাবে, আপনার অপিনিয়ন চাবে, যে লাইক হোয়াট ইজ ইউর অপিনিয়ন বিহাইন্ড ইট, হোয়াট ইজ ইউর রিজন বিহাইন্ড ইট, ঠিক আছে। ডিসক্রিপটিভ হচ্ছে নরমালি ব্যাখ্যা করতে হবে, গরুর রচনার মতো, একটা গরু 4টা পা 2টা শিং 1টা লেজ, এরকম, যে এটা ছিল এটা ছিল, লাইক এরকম ব্যাখ্যা দিতে হবে, এক্সপ্লেনেশন দিতে হবে। আমি কোনো এসেতে কোনো সমস্যা নিয়ে আলোচনা করব না, কোনো সমস্যা উল্লেখ করব না, কোনো সমাধান উল্লেখ করব না, আমার কোনো ওপিনিয়ন উল্লেখ করব না, ইভেন আমার কোনো সাজেশন উল্লেখ করব না। আমরা দেখেন না, আমরা এসে লাস্টে বলে দিই গভর্নমেন্ট শুড ডু দিস, অথবা পিপল শুড ডু দিস, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত, এরকমও কিছু দেওয়া যাবে না, বিকজ ইটস এন ডিসক্রিপটিভ এসে। লাইক ডিসক্রিপটিভ এসে মানে কি, ডিসক্রাইব করা, লাইক এটা সম্পর্কে বলা, দ্যাটস ইট।
নেগেটিভ এসে কি, নেগেটিভ এসে এক কথা হলো গল্প বলা, আমার লাইফের জীবন কাহিনী বলা, জীবন কাহিনী তুলে ধরা, যত এক্সপিরিয়েন্স যা আছে একদম পুরো একদম লাইফের পুরো ব্রেনটারে একদম ধুলাই করে ফেলবেন, লাইক আপনি আগে যা করছেন না করছেন সব তুলে দিবেন। ইটস লাইক স্টোরি টেলিং এসে, ঠিক আছে? সো কই গেছেন না গেছেন, ঠিক আছে, কি করছেন না করছেন, লাইক এখনকার ইউনিভার্সিটি রিলেটেড কাজ, ক্লাব ভিত্তিক কাজ, দেন হচ্ছে যে লাইক ইভেন ইভেন আপনি আপনার লাইফে যদি ফার্স্ট ডেটেও যদি যায় থাকেন, লাইক হাউ ওয়াজ ইউর ফার্স্ট ডেট, এরকম যদি এসেও থাকে আপনার লাইফে ফার্স্ট ডেট সম্পর্কে তুলে ধরতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন ভাই আমি তো সারা জীবন আজীবন আমি সিঙ্গেল ছিলাম, অভাগা, আমি আমি আমার লাইফে জীবনও কোনো ডেটেই যাইনি, তাহলে কি করবেন? তাহলে আপনার যে বন্ধুর যে কুকর্ম আছে ওই বন্ধুর কুকর্ম নিজের হয়ে তুলে ধরবেন, নাথিং টু ডু। ওকে, সো বন্ধু যে কাজটা করছে ওই কাজটা আপনি নিজের হয়ে চালাই দিবেন, যে না বন্ধু এটা করছে ঠিক আছে সমস্যা কি, এখন আমার চালাই দিই। তো এই ফার্স্ট টাইম হচ্ছে যে কোনো বন্ধুর, আমার যেটা হচ্ছে যে কোনো বন্ধুর থেকে শোনা যে কুকর্ম এটা এখন কাজে লাগবে আর কি আমাদের এক্সামে লেখার জন্য। তো অবভিয়াসলি দ্য থিং হিয়ার ইজ বেসিকলি এক কথায় হচ্ছে যে তারা আমাদের কাছ থেকে যেটা চাবে ওটা লিখতে হবে। অপিনিয়ন চাইলে অপিনিয়ন বেসড এসে, ব্যাখ্যা চাইলে ডিসক্রিপটিভ এসে, আর যদি আমাদের এক্সপিরিয়েন্স জানতে চায়, আমাদের সম্পর্কে জানতে চায়, তাহলে নেগেটিভ এসে। মূলত এই তিন ধরনের এসে এসে থাকে, আরো কিছু টাইপ আছে, এগুলো আমি আবার ক্লাসেও বলেছিলাম। কম্পেয়ার কন্ট্রাস্ট এসে, কজ এন্ড এফেক্ট এসে, প্রবলেমেটিক এসে, ইম্প্যাক্টফুল এসে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এই তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট, বিকজ দুইটা কোয়েশ্চেন দাও থাকবে, দুইটা কোয়েশ্চেনের মধ্যে একটা অপিনিয়ন বেসড এসে মাস্ট আসবে, আর আরেকটা হয় ডিসক্রিপটিভ নাহলে ন্যারেটিভ আসবে, আরেকটা অথবা কম্পেয়ার কন্ট্রাস্ট আসতে পারে। কম্পেয়ার কন্ট্রাস্ট মানে কি, মানে বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে আপনার তুলনা করতে হবে পুরো এসের মধ্যে। ওকে, এখন কথা হচ্ছে যে আমি আমি কিন্তু অবভিয়াসলি আপনাদেরকে সাজেস্ট করতেছি 4 প্যারা দেওয়ার জন্য, ঠিক আছে? 4 প্যারা দিলে কি হবে, তাহলে আমাদের ফরম্যাটটা ঠিক থাকবে। অপিনিয়ন বেসড এসের জন্য যে ফরম্যাটটা যেটা, এটা একটু ডিফিকাল্ট। এটা সবচেয়ে বেশি ভালো হবে আমাদের হচ্ছে যে কেউ যদি আমাকে একটু, যদি কেউ যদি নক করে থাকে আমি চাইলে ফরম্যাটটা দিয়ে দিতে পারবো, বাট হিয়ার ইজ দ্য থিং, অপিনিয়ন বেসড এসে ফরম্যাটে বেসিক্যালি আমার কি করতে হবে, 4 প্যারা থাকবে, এটারও আবার দুই ধরনের প্রকারভেদ আছে, ডাইরেক্ট অপিনিয়ন, মিক্সড অপিনিয়ন। সো এটা একটু প্যারা আছে, অনেক হাবিজাবি জিনিসপাতি আছে, সো এটা আমি এখন ক্লাসে বুঝাইলাম না বিকজ এটা একটু বড়। তবে এটার একটা ছোট্ট একটা শর্টকাট রুল আছে, শর্টকাট একটা টেক্সটের মতো আছে আমার কাছে। তো কেউ যদি অপিনিয়ন বেসড এসে ফরম্যাটটা জানতে চান, ইউ ক্যান টেক্সট মি, আমি আপনাকে অপিনিয়ন বেসড এসে ফরম্যাটটা দিয়ে দিব, লাইক কোন বডিতে কি লিখবো, ঠিক আছে? জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, আমি হয়তো বা B1 এবং B2 উল্লেখ করছি, ঠিক আছে? B1 মানে হচ্ছে বডি নাম্বার 1, বডি নাম্বার 2। ওকে, বুঝতে তো পারছেন, এই যে এটা, ওকে এটা, ওকে। আর প্রথম দুইটা তো ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনে তো নরমালি ইন্ট্রোডাক্ট করবেন, কনক্লুশনে অবভিয়াসলি সামারাইজ করবেন, ঠিক আছে? ডিসক্রিপটিভ বেসের ক্ষেত্রে, ন্যারেটিভ বেসের ক্ষেত্রে, অপিনিয়ন বেসড এসে কোন বডিতে কি লিখবো এটার একটু আলাদা অপিনিয়ন বেসড এসেতে আলাদা হচ্ছে যে বেসিক্যালি ইউনো একটু ডিফিকাল্ট ফরম্যাট, সো দ্যাটস ওয়াই আমি অবভিয়াসলি সহজ করে লিখে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আচ্ছা, কেউ একজন অবভিয়াসলি গ্রুপে রিমাইন্ডার দিতে হবে, রিমাইন্ডার না দিলে কিন্তু অবভিয়াসলি আমাকে মেনশন করে রিমাইন্ডার দিতে হবে, ওকে? আদারওয়াইজ কিন্তু দেখবেন যে চ্যাট উপরে চলে যাবে। দেন হচ্ছে যে গেল অপিনিয়ন বেসিস, সো আমি আর এটার কথায় আসলাম না। দেন থাকে হচ্ছে ডিসক্রিপটিভ আর ন্যারেটিভ। এখন ডিসক্রিপটিভ যখন দিব, দুইটা বডিতেই ডিটেলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ফর এক্সাম্পল আপনার টপিকটা যেটা হবে ওই টপিকটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। ফর এক্সাম্পল আপনার টপিকটা হচ্ছে কি টাইপ, লাইক ধরেন প্রত্যেকবার তো ইলেকশনের এক্সাম্পলই দিই, কারণ ইলেকশনের এক্সাম্পলটা একটু ইজি। ধরেন ইলেকশন নিয়ে, সো আমি একটা বডিতে আলোচনা করব হচ্ছে গভর্নমেন্ট নিয়ে, গভর্নমেন্টের কাজ কি কি, আর আরেকটা বডিতে আমি আলোচনা করব পলিটিক্যাল টিমস। তো দেখছেন আমি কিভাবে দুইটা টপিকে ভাগ করে ফেলছি। তো ঠিক সেম এভাবে ডিসক্রিপটিভ এসেতে দুইটা টপিকে ভাগ করে ফেলতে হবে। ভাগ করে ফেললে যেটা হবে যে আমরা এই টপিক নিয়ে একটা বডিতে আলোচনা করব আর আরেকটা বডিতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। এটাকে বলা হচ্ছে আমার ডিসক্রিপটিভ এসে। মেইনলি
ডিটেলস বলবো, দ্যাটস ইট। নেগেটিভ এসেও সেম, আপনার এক্সপিরিয়েন্সটাকে দুটা ভাগে ভাগ করতে হবে। ফর এক্সাম্পল মাই ফার্স্ট ডে অ্যাট ইউনিভার্সিটি লাইফ, আমি একটা বডিতে কি নিয়ে আলোচনা করব, একটা বডিতে হচ্ছে যে আমি আমার ইউনিভার্সিটি পড়াশোনা রিলেটেড, টিচার রিলেটেড যা আছে ওগুলো আলোচনা করবো, আর একটা বডিতে হচ্ছে ফ্রেন্ডস রিলেটেড, অ্যাক্টিভিটিস রিলেটেড, ক্যাফেটেরিয়া এভরিথিং হ্যান ত্যান যা আছে, ঠিক আছে। ইউনিভার্সিটির পিছনের চিপা থেকে শুরু করে চায়ের আড্ডা এন্ড এভরিথিং, ঠিক আছে, যা আছে সবকিছু তুলে ধরবো। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে টিচাররা কি কি এক্সপেক্ট করে এসে থেকে। তারা এক্সপেক্ট করে, সবসময় মাথা রাখবেন দুইটা জিনিস তারা মেইনলি এক্সপেক্ট করে, সেটা হচ্ছে এক্সাম্পল আর হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তো যার এক্সাম্পল যত বেশি ইন্টারেস্টিং সে তত ভালো মার্ক পাবে, এটা আমি আপনাদের একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। নেগেটিভ এসে এক্সাম্পল লাগে না, বিকজ এখানে তো আপনি আপনার গল্প বলবেন, লাইক আপনি গল্প লিখতেছেন যে আমি এটা করছি ওটা করছি এটা করছি। নেগেটিভ এসে তো এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এখানে তো আমার এক্সাম্পল দেওয়ার কিছু নেই। অপিনিয়ন বেসড এসে তো অবভিয়াসলি এক্সাম্পল দিতে হবে আপনার অপিনিয়নকে স্ট্রং করার জন্য। ওকে, এই তো। আর ডিসক্রিপটিভ এসেতে হচ্ছে আমার দুইটা বডি থাকবে, দুইটা বডিতে জন্য আমার দুইটা এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল গুলা হচ্ছে যে অবশ্যই ভালো ভালো এক্সাম্পল দিতে হবে, রিসেন্ট ইস্যুস এর উপর এক্সাম্পল দিতে হবে, লাইক নিউজ ফিডে কি চলতেছে না চলতেছে এন্ড এভরিথিং। ওকে, সো রিসেন্ট ইস্যুস এর উপর এক্সাম্পল দিলে টিচাররা খুশি হয়, সেক্ষেত্রে দেবী লাইক যে না তার ক্রিয়েটিভিটি আছে, সো সেই অনুযায়ী সেই এক্সাম্পলটা মিলাতে পারছে টপিকের সাথে, হি উইল গেট গুড মার্কস এভেনচুয়ালি। সেকেন্ডলি তারা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। আই ডোন্ট নো আপনারা লিঙ্কিং ওয়ার্ড সম্পর্কে কতটুকু জানেন, এটা সবারই জানার কথা। অন দি আদার হ্যান্ড, হাউএভার, আনলাইক, ফর ভাইয়া এক্সাম্পল, ইন কনক্লুশন, এই যে এই ছোট ছোট ওয়ার্ড গুলো, এগুলোর প্রত্যেকটা এসেতে ইউজ করতে হবে। এসেতে যত বেশি ইউজ করবেন তত মার্ক পাবেন। হ্যাঁ, এবার বলেন। ভাইয়া ওই যে এনএসইউ তে তো এস এর মার্ক 10 আর ব্রাকে হলো 40। আমি হ্যাঁ, যদি এনএসইউ তে এসে যে টাইপ স্ট্রাকচার অনুযায়ী লেখা আসবো ওই টাইপ স্ট্রাকচার যদি ব্রাকেও লেখা আসি তাহলে কি সমস্যা হবে? কারণ ভাই আমি তো শুনছি ব্রাকে এনএসইউ এর তুলনায় ভোকাবুলারি এন্ড লিঙ্কিং ওয়ার্ডটা একটু বেশি প্রাধান্য দেয়, এটাই আর কি। আচ্ছা, হ্যাঁ, ফরম্যাট সেম অ্যাকচুয়ালি, ইফ আই রিয়েলি সে ফরম্যাট সেম, বাট যে সমস্যাটা হয় সমস্যাটা হচ্ছে কোয়েশ্চেন নিয়ে। এনএসইউর কোয়েশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাদের কোয়েশ্চেনটা কিন্তু মূলত ইউনো একটা সেন্টেন্স অথবা হাইয়েস্ট গেলে দুইটা সেন্টেন্সের মধ্যে হয়ে থাকে, এন্ড লাস্টে একটা স্টেটমেন্ট দিয়ে থাকে। আর ব্র্যাকেট যে এসেটা যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি একটা কোট দিবে, ওই কোটের উপর ডিপেন্ড করে তারা একটা কোয়েশ্চেন দিবে। এনএসইউ দেখেন কোনো কোট দেয় না, কিন্তু তারা কিন্তু নর্মালি কোয়েশ্চেন করছে, ঠিক আছে। সো ব্র্যাকের এসের জন্য হচ্ছে যে আমাদের যে জিনিসটা করতে হবে, ওই কোট রিলেটেড যত টপিক আছে, ওই কোট রিলেটেড ডিটেইলস যত আছে, ওই কোট রিলেটেড যত এক্সাম্পল আছে ওগুলো আমাদের অ্যাড করতে হবে। অর্থাৎ পুরো লেখাটা ডিপেন্ড করবে ওই কোটের উপর। আদারওয়াইজ ফরম্যাট সেম, কোথায় কি লিখবো সেম, লাইক ইন্ট্রোডাকশন দুইটা বডি, কনক্লুশন দিলাম। ডিসক্রিপটিভের জন্য দুইটা বডিতে ডিটেলস দিয়ে দিব, নেগেটিভ এর জন্য দুইটা বডিতে এক্সপিরিয়েন্স দিয়ে দিব। অপিনিয়ন বেসড এসেতে কি দিব, নিজের অপিনিয়ন দিব, দেন কাউন্টার অপিনিয়ন দিব ডাইরেক্ট অপিনিয়নে। মিক্সড অপিনিয়নে কি করব, মিক্সড অপিনিয়ন ইউজুয়ালি দেওয়াটা উচিত না, বিকজ দিতে পারেন, যেমন এই যে দেখেন ডিসকাস ইউর ভিউ। আচ্ছা, যারা কিনা আমার ক্লাস করেছেন তারা আমাকে বলতে পারবেন এটা কোন এসে, হুইচ টাইপ, এনিওয়ান? অথবা ক্লাস না করলে এটা ইজিলি বোঝা যায় এটা কোন টাইপের এসে, রাইট? Opinion. অপিনিয়ন বেসড এসে আমার ভিউ জানতে চাইছে। আচ্ছা, এখন আমি কিন্তু অপিনিয়ন বেসড এসে দুইটা টাইপ দেখাইছিলাম, একটা হচ্ছে মিক্সড অপিনিয়ন, একটা হচ্ছে ডাইরেক্ট অপিনিয়ন। তো আমি একভাবে দেখাইছিলাম যে মিক্সড অপিনিয়নও দেওয়া যাবে, ডাইরেক্ট অপিনিয়নও দেওয়া যাবে, আর আরেক ধরনের কোয়েশ্চেন আছে যেখানে কিনা শুধু ডাইরেক্ট অপিনিয়নও দেওয়া যাবে। এটা কোন টাইপে দেওয়া যাবে বলতে পারবেন? Mixed opinion না?
মানে আপনি বলতে চাইতেছেন কি কি কোন কোন টাইপ দেওয়া যাবে? মিক্সড অপিনিয়ন, শুধু কি মিক্সড অপিনিয়নই দেওয়া যাবে? ডাইরেক্ট অপিনিয়ন দেওয়া যাবে না? জি দেওয়া যাবে অবভিয়াসলি। দেখেন আমার ভিউ কিন্তু জানতে চাইতেছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে যখন আমার মতামত জানতে চাবে, আমার ভিউ জানতে চাবে, আমার পার্সপেক্টিভ জানতে যাবে, তখন অবভিয়াসলি ইট কুড বি মিক্সড অপিনিয়ন, ইট কুড বি ডাইরেক্ট অপিনিয়ন, মানে এটা যে কোনো অপিনিয়ন হতে পারে। আমার অপিনিয়ন, আমার ইচ্ছা, আমি যেভাবে খুশি দিব। বাট যখন আমাদেরকে যে কোনো একটা চুজ করতে বলবে, যেমন আমি যদি দেখাই, আই ডোন্ট নো এদিকে দিয়েছি কিনা, আচ্ছা এখানে মনে হয় কোনো ডাইরেক্ট অপিনিয়ন দেয় নেই, লাইক মানে এমন অপিনিয়ন দিছে যেটাতে ডাইরেক্ট অপিনিয়ন লেখা যাবে, মিক্সড অপিনিয়ন লেখা যাবে, বাট আমি আমার সাজেশনে এরকম কিছু কোয়েশ্চেন দিয়েছি যেখানে কিনা শুধুমাত্র ডাইরেক্ট অপিনিয়ন, অর্থাৎ যে কোনো একটা চুজ করতে হবে, যে কোনো একটা সাইড চুজ করতে হবে। এখন যারা যারা কিনা ক্লাস করেন না তারা বুঝতে কনফিউশনে থাকতে পারে, ভাই মিক্সড অপিনিয়ন মানেটা কি? মিক্সড অপিনিয়ন এসে মানে হচ্ছে যে এসেটার আপনি কিছু কিছু জায়গায় এগ্রি করবেন, আবার কিছু কিছু জায়গায় আপনি ডিসএগ্রিও করবেন। আমাদেরকে বলে না এসে দিয়ে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, লাইক আপনি কি এই ধরেন একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন, স্টেটমেন্ট দিয়ে দিলে এখন আপনি বলো যে আপনি কি এটাতে এগ্রি করেন নাকি এখন আপনি বলেন, আপনার কথা হলো যে ভাই আমি কোনো ঝগড়ার মধ্যে নাই, আমি না ব্রাজিল না আর্জেন্টিনা, আমি করি পর্তুগাল, শেষ। ইটস লাইক হচ্ছে যে আপনি যে সুবিধা বোধে আপনি ইউনো আপনি দুই দিকেও গেলেন না, আপনি মাঝখানে। তো আপনার এগ্রি ভিউ আছে, আপনার ডিসএগ্রি ভিউ আছে, এটাকে বলে মিক্সড অপিনিয়ন এসে। মিক্সড অপিনিয়ন এসে ফরম্যাটটা আলাদা, ওটা হচ্ছে যে হয়তো চাইলে আমি দিয়ে দিব না। ডাইরেক্ট অপিনিয়ন এসের আবার ফরম্যাট আরেক রকম। ওদের ফরম্যাটটা কি আবার? ওদের ফরম্যাটটা হচ্ছে হয় এগ্রি নেলে ডিসএগ্রি, যে কোনো একটা, অর্থাৎ যে কোনো একটা। তো আমি যদি এগ্রি করি আমার পুরো এসেটা হবে এগ্রি, আমি যদি ডিসএগ্রি আমার পুরোটা এসে হবে ডিসএগ্রি। ঠিক আছে, তো যখন আমাদের কোয়েশ্চেন দেখে বোঝা যাবে যে না আমাদেরকে তো যে কোনো একটা সাইড চুজ করতে বলতেছে, লাইক ডু ইউ বিলিভ, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ডু ইউ থিংক, অথবা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন করলো, তাহলে এটা ডাইরেক্ট অপিনিয়ন, অবভিয়াসলি যে কোনো একটা সাইডে চলে যেতে হবে, নাথিং টু ডু। বাট যখন আমাদের কাছ থেকে আমাদের মতামত জানতে চাইবে, লাইক গিভ রিজনস ফর ইওর অ্যান্সার, গিভ ইওর ভিউ, গিভ ইওর থটস, গিভ ইওর ওপিনিয়ন, মানে আমার মতামত জানতে চাইতেছে। এখন আমার মতামত জানতে চাইতেছে, ভাই আমার ইচ্ছা, আমি স্বাধীন দেশের নাগরিক, আমি আর খুশি, আমি যেভাবে খুশি ওপিনিয়ন দিব। সো দ্যাটস ওয়াই আই ক্যান গিভ ইন give this essay in mixed opinion essay and direct opinion essay in both ways. যদি কোয়েশ্চেনে যে কোনো একটা সাইড চুজ করতে বলে তখন সেক্ষেত্রে অলওয়েজ ডাইরেক্ট অপিনিয়ন এসে। ওকে, সো ডাইরেক্ট অপিনিয়ন এসে কি, ডাইরেক্ট অপিনিয়ন এসে হচ্ছে যদি আমাদেরকে সাইড চুজ করতে বলে। ওকে, আর মিক্সড অপিনিয়ন এসে কখন হবে, যখন কিনা আমাদের অপিনিয়ন জানতে চাবে, লাইক সেলফ অপিনিয়ন। ওকে, এখন সেলফ অপিনিয়ন মিক্সড অপিনিয়নও হতে পারে, আবার ডাইরেক্ট অপিনিয়নও হতে পারে, আপ টু ইউ টোটালি। ওকে, সো এই হচ্ছে অপিনিয়ন বেসড এসে কোয়েশ্চেন কিভাবে কি করে হচ্ছে তারা। আমি একটু হচ্ছে যে আপনাদেরকে যেহেতু সবাই আছেন, আচ্ছা আমি একটু দাঁড়ান, অপিনিয়ন বেসড এটা একটু দিই আমি আপনাদেরকে, ছোট্ট একটা শর্টকাটে হচ্ছে যে একটা টেক্সটের মতো দেওয়া, এটা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন কোথায় কি লিখতে হবে। ওকে, আচ্ছা দেখেন একটু চেক করে, আমি গ্রুপে দিয়েছি। সো বেসিক্যালি আমাদের ইন্ট্রোডাকশন আর কনক্লুশন নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? লাইক
দেখেন এই যে আমাদের কথাটা দেখেন, ইন্ট্রোডাকশন একটা প্যারা, বডির দুটা প্যারা, কনক্লুশন একটা প্যারা। ইন্ট্রোডাকশন নরমালি আমাদের টপিকটা ইন্ট্রোডাক্ট করব, টপিক নিয়ে পরিচয় দিব যে এই টপিকটা এরকম এরকম এরকম, ইভেন ক্ল্যারিফাই করতে হবে কোন জায়গাটা এগ্রি করেন কোন জায়গাটা ডিসএগ্রি করেন। যদি শুধু এগ্রি করেন শুধু এগ্রি নিয়ে লিখবেন, যদি শুধু ডিসএগ্রি করেন শুধু ডিসএগ্রি নিয়ে লিখবেন, যদি এগ্রি আর ডিসএগ্রি দুইটাই করেন তাহলে যেটা এগ্রি করেন ওটাও লিখবেন, যেটা ডিসএগ্রি করেন ওটাও লিখবেন, যে আই এগ্রি অন দিস ম্যাটার বাট আই অলসো ডিসএগ্রি অন দিস ম্যাটার। যদি শুধু এগ্রি করেন তাহলে আই এগ্রি অন দিস ম্যাটার বিকজ অফ দিস রিজন। এটা হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন। Then we have the main viewpoint here, like B1 and B2. Mixed opinion essay যদি একটু আপনারা যদি একটু গ্রুপ খুলে দেখেন, মিক্সড অপিনিয়ন এসে B1 এ হচ্ছে এগ্রিটা নিয়ে বলবো, B2 তে হচ্ছে ডিসএগ্রিটা নিয়ে বলবো, উইথ প্রপার এক্সাম্পল সহ, আমাদেরকে এভিডেন্স সহ, উইথ রিজনিং। লাইক প্রথমত অপিনিয়ন ক্লেম করতে হবে যে আমি এটা অপিনিয়ন ক্লেম করতেছি, সেকেন্ড রিজনিং দিতে হবে। ঠিক আছে, এটা একটু নোট করে দিই, এটা একটু চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। লাইক আমরা অ্যাকচুয়ালি কিভাবে কি করব, ফার্স্ট অফ অল অপিনিয়ন দিতে হবে, অপিনিয়নের পরে রিজন দিতে হবে, রিজনিং দিতে হবে, যে লাইক আমি কেন অপিনিয়ন দিতেছি, এন্ড দেন হচ্ছে আমার কি করতে হবে, দেন হচ্ছে আমার এক্সাম্পল দিতে হবে, এন্ড দেন লাস্টলি এক্সাম্পলের পরে এক্সপ্লেনেশন দিতে হবে, যে এক্সপ্লেনেশন কি করতে হবে, এক্সপ্লেনেশন উইথ এভিডেন্স দিতে হবে, এভিডেন্স সহ এক্সপ্লেনেশন দিতে হবে। So basically same goes for agree, same goes for disagree. Opinion দিয়ে reasoning, then example, then explanation with evidence. অথবা চাইলে আপনি এক্সাম্পলটা পরে দিতে পারেন, এখানে আপনার অদল বদল হতে পারে, কোনো সমস্যা নাই। আপনার যদি আপনার টোটালি আপ টু ইউর রাইটিং, অনেকের কমফোর্টেবিলিটির ব্যাপার আছে যে ভাই আমি এভাবে প্রেফার করি, সমস্যা নাই। ডাইরেক্ট অপিনিয়নে যদি আমরা একটু দেখি, B1 হচ্ছে সেলফ অপিনিয়নটা, মানে যেটা হয় অ্যাগ্রি নাহলে ডিসঅ্যাগ্রি, তাই না? ডাইরেক্ট অপিনিয়ন যে কোনো একটা, তো যেটা হবে লাইক ধরেন আপনি ডিসঅ্যাগ্রি করতেছেন, ওই ডিসঅ্যাগ্রিটা হচ্ছে B1 এ লিখবো। তাহলে এখন কথা হলো যে ভাই B2 তে কি লিখবো, দেখেন একটু কি বলছি আমি B2 তে, আমি বলছি ফার্স্টলি অপোনেন্টস অপিনিয়ন, লাস্টলি মাই কাউন্টার অপিনিয়ন টুয়ার্ডস অপিনিয়ন to prove them wrong। মানে আমি কি করব, মানে B2 তে প্রথমে অপোনেন্টের অপিনিয়নটা তুলে ধরবো, লাইক সাম পিপল মে আর্গুই দ্যাট দিস, মানে আমি ধরেন ডিসএগ্রি করতেছি, তাহলে আমার এগেইনস্টে যারা আছে তারা কি করতেছে, এগ্রি করতেছে, তো তাদের কথাগুলো আমি বলবো যে তারা কি কি বিশ্বাস করে, লাইক তারা এগুলো বিশ্বাস করে বললাম, বলে দেন তাদের কথাগুলোকে রং প্রুফ করার জন্য আমি একটা কাউন্টার অপিনিয়ন দিব। কিভাবে দিব, হাউএভার দিস proves them wrong। বললাম যে এরকম এরকম কিছু কথা বললাম, যেটা বলার ফলে আমি তাদের কথাগুলোকে রং প্রুফ করে দিলাম। যদি এক্সাম্পল দেওয়া দরকার হয়, ইউ ক্যান গিভ এক্সাম্পল উইথ ইউর কাউন্টার অপিনিয়ন। কাউন্টার অপিনিয়নের জন্য এক্সাম্পল দিতে পারেন, তাহলে কাউন্টার অপিনিয়ন স্ট্রং হবে। একটা জিনিস ভালো করে বলে দিই, অপোনেন্টের অপিনিয়নের জন্য কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। অপোনেন্টের অপিনিয়নের জন্য যদি এক্সাম্পল দেন, আপনার অপোনেন্টের অপিনিয়ন ভারী হয়ে যাবে, দেন আপনার কাউন্টার অপিনিয়ন কোনো ভ্যালু থাকবে না। সো এক্সাম্পল দিলে হয় সেলফ অপিনিয়ন দিয়ে দিবেন, শুধু এটা দিলেই হবে, অথবা সেলফ অপিনিয়ন এন্ড উইথ ইউর কাউন্টার অপিনিয়ন। কাউন্টার অপিনিয়নের জন্য এক্সাম্পল দিতে পারেন, যে আমি একটা কাউন্টার অপিনিয়ন দিয়েছি, এখন এটার জন্য আমি স্যারকে আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম, শেষ। টু প্রুভ দ্য রং। আমরা কি সবাই অপিনিয়ন বেসিসে ফরম্যাটটাকে বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? এনি কোয়েশ্চেন? ওকে, আই গেস তাহলে কোনো কোয়েশ্চেন নাই। সো এই হচ্ছে আমাদের রাইটিং পার্টটা, এভাবে হচ্ছে আমাদের রাইটিং পার্টটা করতে হবে। আপনারা যে সাজেশন গুলো পেয়েছেন কিউডি থেকে, এই সাজেশন গুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে থাকেন। অবভিয়াসলি বাসায় 15 থেকে 20 মিনিট টাইম নিয়ে লিখেন, ঠিক আছে? 250 ওয়ার্ড লিখতে হবে এমন তা না, 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। বেশি বেশি এক্সাম্পল গ্যাদার করেন, এক্সাম্পল গুলো একটু মনে রাখেন, যে আমি এই এক্সাম্পলটা আমার এক্সাম হলে ইউজ করবো। এখন কি শুধু একটা এক্সাম্পল ইউজ করবেন না, অ্যাটলিস্ট না হলেও 20টার মতো এক্সাম্পল মাথায় মনে রাখেন, 20টার মধ্যে হলে একটা হলে আপনি এক্সাম হলে লিখতে পারবেন, বিকজ ডিপেন্ডস অন আ টপিক, সিমিলার টপিকের উপর ডিপেন্ড করে। লাইক দেখেন, এক্সাম্পল যদি আলাদা টপিক হয় কোনো সমস্যা না, আপনি চাইলে মিল রেখে আপনি চাইলে লিখতে পারেন। এক্সাম্পল মানে কি, এক্সাম্পল মানে হচ্ছে বোঝানোর জন্য, তাই না?
সো এক্সাম্পল যত ভালো দিবেন, যত ইন্টারেস্টিং দিবেন, teacher might give you bonus marks as well. Okay. কারো কোনো কোয়েশ্চেন? আর হচ্ছে যেহেতু হচ্ছে যে আমি এসে টপিক নিয়ে বললাম, গ্রামার টপিকে যদি কথা বলি সেক্ষেত্রে হচ্ছে গ্রামার টপিক হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে নর্মালি আপনারা যারা কিউইডিতে নাই তারা তাদের কাছে তো কিউইডির কোনো বই নেই। সো আপনারা প্র্যাকটিস করবেন কোথা থেকে? আপনারা চাইলে চ্যাটজিপিটি সবার জন্য ফ্রি, আপনারা চাইলে চ্যাটজিপিটি থেকে প্র্যাকটিস করে ফেলতে পারেন। ঠিক আছে, একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা দিলে তারা অ্যাকচুয়াল ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্র্যাকটিসের জন্য ভালো ভালো এক্সাম্পল। ইটস নট ইভেন চ্যাটজিপিটি, আপনি ক্লড ইউজ করতে পারেন, আপনি জেমিনাই ইউজ করতে পারেন, আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। অবভিয়াসলি দেখবেন এমসিকিউতে কিন্তু অলওয়েজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাদে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। আপনি কিন্তু কখনো বলবেন না যে এটা কোন নাউন, এটা কোন ভার্ব, এটা আমার কোন সাবজেক্ট, এটা কোন কমপ্লিমেন্ট, এটা কোন অবজেক্ট, এরকম কোনো কোশ্চেনই আসবে না। আমার কোশ্চেন আসবে হলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, অপশন থেকে একটা চুজ করতে হবে। এখন এটা কিভাবে চুজ করব? গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফলো করে বামে ডানে দেখে দেন আমি এটা ফিল আপ করবো। এখন গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা প্র্যাকটিস করার জন্য হচ্ছে যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো প্রম্পট দিয়ে দিলে, এখন প্রম্পটটা কিভাবে লাগবে? আপনি যদি আমার নাম্বারে নক করেন আমি প্রম্পটটা দিয়ে দিব না। ঠিক আছে, প্রম্পট দিয়ে দিলে দেন হচ্ছে প্রম্পটটা কপি করে আপনি হচ্ছে যে বসায় দিলেন, বসায় দেন আপনার এই কোয়েশ্চেন দিল, আপনি সলভ করলেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি স্টুডেন্টদের জন্য আর কি। আর যারা কিনা কিউডি আগে থেকে করে তারা তো বই থেকেও করতেছে, আমার দেওয়া আরো যা যা ওখান থেকে তো করতেছি। এই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে রাইটিং এর ব্যাপারে বললাম, এমসিকিউর ব্যাপারে বললাম, দেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন টোটালি শিটেস্ট থিং I've ever faced in admission exam. অনেস্টলি আমার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এন্ড এটা টোটালি ইউজলেস একটা জিনিস। রিডিং কম্প্রিহেনশন ফার্স্ট অফ অল আপনার টাইম খরচ করবে। আচ্ছা, যদিও এনেছে তো আবার এক একটার জন্য আলাদা আলাদা টাইম। লাইক আপনি রিডিং কম্প্রিহেনশন যদি আপনি 5 মিনিটের মধ্যে শেষ করেন, আপনার বাকি 20 মিনিট আপনার বসে থাকা লাগবে, কিছু করার নাই। সো রিডিং কম্প্রিহেনশন অ্যাকচুয়ালি টোটালি শিটেস্ট থিং, বাট তাও পড়া লাগবে, নাথিং টু ডু। রিডিং কম্প্রিহেনশনের জন্য যে পেইড ব্যাচের জন্য হচ্ছে আবার একটা ক্লাস হয়েছিল, বাট আমি সাজেশন দিব রিডিং কম্প্রিহেনশন সবার লাস্টে করবেন। আই ডোন্ট নো সুযোগ আছে কিনা এনএসইউতে, আমার টাইমে সুযোগ ছিল, আমি লাস্টেই দিছিলাম। লাইক আমাদের টাইমে এরকম সুযোগ ছিল যে আমাদেরকে সব কোয়েশ্চেন একসাথে দিয়ে দিত, দেন আমাদেরকে বলতো যে তোমরা যেটা দিয়ে শুরু করবা করো, বাট টাইম লিমিটের মধ্যে করতে হবে। লাইক যদি এমসিকিউ দিয়ে শুরু করো তাহলে এমসিকিউ 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে, তারপর যদি রাইটিং ধরো রাইটিং 25 মিনিটের মধ্যে, এরকম। ঠিক আছে, আর যদি আপনাদের এরকম থাকে তো ভালো। না ভাই, আমাদের এরকম নেই, প্রত্যেকটার So, জন্য আচ্ছা, আলাদা আলাদা টাইম। হ্যাঁ, তো আমাদেরও আলাদা আলাদা টাইম ছিল, বাট আমাদের কি করেছে, আমাদের হচ্ছে যে একসাথে সব দিয়ে দিচ্ছে। আপনাদের কি একসাথে সব কোয়েশ্চেন দিয়ে দিবে? দিবে, বাট হচ্ছে ফার্স্ট হচ্ছে ভোক্যাব দিতে হবে, দেন হচ্ছে পরের সেকশন দিতে হবে। এছাড়া ওই টাইমের মধ্যে অন্য সেকশনে যাওয়া যাবে না। হ্যাঁ, তো ওই সো টাইমের ইটস মধ্যে লাইক just ওই যে টাইমে এটা করতে আগে হবে। করতে হবে, ওটা আগে করতে হবে, এরকম, তাই না? আমাদের হচ্ছে যে আমরা যে কোনো একটা খুশি আগে করতে পারতাম। সো এটা আবার আই ডোন্ট নো এটা কেন করছে, যাই হোক। তো আপনাদের রিডিং কম্প্রিহেনশন যদি আগেও দেওয়া লাগে আগে দিবেন, পরে দিলেও পরে দিবেন, কোনো প্যারা নাই, বিকজ টাইম লিমিট করা আছে। রিডিং কম্প্রিহেনশন অবভিয়াসলি স্কুল কলেজে যেভাবে সলভ করছি ওটার থেকে একটু ক্রিটিক্যাল, বিকজ প্যাসেজটা একটু বেশি বড় থাকবে। আবারও ওয়ার্ন করে দিতেছি, প্যাসেজ অনেক বড় থাকবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ। আমি বলবো কিওয়ার্ড যেগুলো আছে, ওই কিওয়ার্ড রিলেটেড আশেপাশে যে সেন্টেন্স গুলো আছে ওই সেন্টেন্স গুলো একটু ভালো মতো পড়েন। ফার্স্ট সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সটা একটু ভালো করে পড়েন, যাতে আপনি পুরো প্যাসেজটার থিমটা বুঝতে পারেন। দেন যে কিওয়ার্ড গুলো থাকবে প্যাসেজ গুলোর মধ্যে, যে কিওয়ার্ড গুলো থাকবে কিওয়ার্ড নিচে আন্ডারলাইন করে রাখবেন।
দেন আপনি যখন কোয়েশ্চেনের মধ্যে ওই কিওয়ার্ডটা খুঁজে পাবেন, দেন আপনি ওই যে প্যাসেজ ওই আন্ডারলাইন করে কিওয়ার্ডের কাছে চলে যাবেন, দেন ওর আশেপাশে দেখবেন যে অ্যান্সারটা কই আছে। তো এইভাবে বেসিক্যালি প্যাসেজ গুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, রাইটিং, দেন হচ্ছে আমার এমসিকিউ। আর এমসিকিউর মধ্যে সবচেয়ে আরেকটা শিটেস্ট পার্ট হলো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি বারবার শিটেস্ট ওয়ার্ডটা ইউজ করতেছি বিকজ অ্যাকচুয়ালি ইট gives it actually rage baits me a lot about the synonym antonym thing. স্টুডেন্টরা অলওয়েজ লাইক এলিমিনেট হয়ে একটা পার্টের জন্য সিনোনিম অ্যান্টোনিমের জন্য, তাদের এক্সাম খারাপ হয় একটা জিনিসের জন্য সিনোনিম অ্যান্টোনিম, যে ভাই সিনোনিম অ্যান্টোনিম কিছু জায়গায় নেই, কিচ্ছু পারি না, বিকজ সিনোনিম অ্যান্টোনিমে তারা এমন ওয়ার্ড দিয়ে থাকে যে ওয়ার্ডটা আপনি জীবনে চোখে দেখেন নাই। সো এটার জন্য কি করতে হবে, যাদের ডিকশনারি ভালো তাদের জন্য তো 50% চান্স। আমি সাজেস্ট করব যতটুকু সম্ভব ততটুকু ওয়ার্ডের নলেজ নিয়ে যাওয়া, ডিকশনারি সম্পর্কে এবং প্রত্যেকটা নতুন নতুন ওয়ার্ড সম্পর্কে জেনে যাওয়া, বিকজ আপনি যত নতুন ওয়ার্ড সম্পর্কে জেনে যাবেন, যত নতুন ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং জেনে যাবেন, ওই ইংলিশ ওয়ার্ড গুলো আপনি এমসিকিউ তো না আসলেও আপনি আপনার রাইটিং এ কিন্তু ইউজ করতে পারবেন। আর রাইটিং এ যদি ক্রিটিক্যাল ওয়ার্ড গুলো যদি ইউজ করেন, যদি কারেক্টলি ইউজ করেন, আপনি কিন্তু বোনাস মার্কিং পাবেন। সো এটা কিন্তু আপনার লস যাবে না, কিন্তু ইটস নট লাইক যে ভাই আমার যদি এমসিকিউ তে না আসে আমার তো পুরাই লস, না, আপনি রাইটিং ইউজ করবেন, সমস্যা কি। সো অ্যাট লিস্ট এখন তো আবার এন্ড মোমেন্ট এসে পড়ছে, এখন তো আর টোটালি ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে সিনোনিম অ্যান্টোনিমটা। এখন আপনি 50 থেকে 100 ওয়ার্ড পড়ে যেতে পারেন। আর যারা কিনা 1 থেকে 2 মাস নিয়ে প্রিপারেশন নিয়ে রাখছে, যারা কিনা আমার কাছ থেকে কিউরিতে ক্লাস করতেছে, তারা কিন্তু অলরেডি আই ডোন্ট নো প্রবাবলি 300 থেকে 500টা ওয়ার্ড মোটামুটি ক্যাপচার করে ফেলছে মাথায়, বিকজ তারা আগে থেকে ভোকাবুলারি রিডিং পড়তেছে। ভোকাবুলারি অনেক টাইম নিয়ে পড়তে হয়, আগে থেকে রিডিং পড়তে হয়। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন আপনারা কিন্তু কম্পিটিশনে তাদের থেকে অনেকটুকু পিছায় গেছেন। সো তাও আল্লাহ মালিক, আল্লাহ যদি তার ভাগ্যে যদি সিট না রাখে, সে যতই চেষ্টা করুক পারবে না। আপনার ভাগ্যে আপনি এক্সামের আগে একদম কি, এক্সামের আগে ওয়ান পিস দেখা গেছেন, এক্সামের আগে ভ্যালোরেন্টে 2-3টা ম্যাচ খেলা গেছেন, ঠিক আছে, আরে সেই চিল মেরে গেছেন, এক্সামে দিতে যাওয়ার আগে আপনি ডেটে গেছেন, এক্সাম দিতে গেছেন, আপনি চান্স পেয়ে গেছেন, বিকজ আল্লাহ আপনার ওই ভাগ্যে সিটটা রাখছে। সো ইটস সামটাইমস লাক ম্যাটার করে, লাক কিন্তু অলওয়েজ ম্যাটার করে। সো এই জন্য যারা যে যে ধর্মাবলম্বী আছেন প্রার্থনা করবেন, ঠিক আছে। অ্যান্ড অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে। সো কি কি প্র্যাকটিস করতে হবে আমি যদি একটু আপনাদেরকে লিস্ট আকারে যদি বলি, সাজেশনের মধ্যে যতগুলো এসে আছে এসে প্র্যাকটিস করতে হবে। এসে কিভাবে প্র্যাকটিস করব, এসে হচ্ছে যে বাসায় 15 থেকে 20 মিনিট টাইম নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করো। এখন যদি বলেন যে ভাই আমি এখন তো বুঝতে পারতেছি না যে আমার কোথায় কি ইমপ্রুভমেন্ট করা লাগবে, সমস্যা কি, আপনি আমারে নাম্বারে এসে পাঠিয়ে দিবেন, আপনি বলবেন ভাই একটু চেক করে দেন, আমি আপনার ফিডব্যাক সহ দিয়ে দিব যে এদিকে এদিকে প্রবলেম আছে, মার্ক সহ দিয়ে দিব, 10-এ এত পাইলা শেষ। আপনি এসে লিখলে আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে দেন আমি আপনাকে চেক করে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি আপনাকে চেক করে দিব এক্সাম্পল অ্যাড করা লাগবে নাকি না, আই মিন অ্যাড তো করতেই হবে, কেমন এক্সাম্পল হইলো এন্ড এভরিথিং যা আছে সবকিছু আমি ফিডব্যাক দিয়ে দিব। দেন নেক্সট সেটা আপনি ফিডব্যাক অনুসারে আপনি লিখলেন, তাহলে কি হইলো, আপনি যে ভুলগুলো করছেন আপনি আর পরের এসে তার ভুলগুলো করবেন না, যদি আপনি আমাকে দিয়ে খাতাগুলো চেক করান, ঠিক আছে। তাই না হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস কিভাবে করবেন, ওই যে আমার কাছে প্রম্পটটা চাইলে হবে, আমি প্রম্পটটা দিয়ে দিব, ঠিক আছে, প্রম্পটটা চাইলে হবে, আমি প্রম্পটটা দিয়ে দিব, দেন হচ্ছে আপনি আপনার মতো প্র্যাকটিস করলেন। প্র্যাকটিস করার পরে আপনি শুধু কোয়েশ্চেনই দিতে বলবেন আগে, দেন হচ্ছে তাকে আপনি বলবেন যে give me answers with explanation। অনেকে যেটা হয় যে অনেকে কিন্তু ভালো কোয়েশ্চেন পায় না, বিকজ আপনার চ্যাট জিপিটির সাথে সম্পর্কটা ভালো না। মানে কি, মানে হচ্ছে তার মেমোরিটা আপনার আপডেটেড রাখতে হবে, মানে তার বুঝতে হবে, মানে তাকে বুঝাইতে হবে যে আপনি অ্যাকচুয়ালি অ্যাডমিশন এক্সাম দিতে যেতেছেন। সো দ্যাটস তার আগে একটু
কথা বলে নিতে হবে যে আপনি কোথায় কি এক্সাম দিবেন, কোন ডিপার্টমেন্ট এক্সাম দিবেন, ঠিক আছে? অ্যান্ড কার কাছ থেকে সাজেশন পাইলেন এটাও বলতে পারেন, সমস্যা নেই, টোটাল আপ টু ইউ, ঠিক আছে? আম, আম, সো আপনি হচ্ছে যে এভাবে জিজ্ঞেস করতে পারেন, দেন হচ্ছে যে আপনি তাকে কথা বলতে পারেন, কথা বলে দেন আপনি প্রম দিয়ে আম, তাকে বলতে পারেন, ঠিক আছে? অলরাইট, সো সো বেসিকলি হচ্ছে যে এই তো, আর হচ্ছে যে রিডিং কম্প্রেনশনও সেম। রিডিং কম্প্রেশনের জন্য কি করবেন? রিডিং কম্প্রেশনে অ্যাকচুয়ালি তেমন কোনো প্রম্পট নাই, ওটা চাইলেই দিয়ে দিবে, আপনি প্র্যাকটিস করে রাখতে পারেন, ঠিক আছে? জাস্ট ওকে বললেই হবে যে 500 ওয়ার্ডের একটা প্যাসেজ দেওয়ার জন্য, আর কোয়েশ্চেন গুলো একটু ক্রিটিক্যাল থিঙ্কিং উইথ লজিক্যাল রিজনিং থাকার জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে যে ওইরকম ভাবে সে আপনাকে কোয়েশ্চেন গুলো দেবেন। অবভিয়াসলি বলবেন যে কোয়েশ্চেনের মধ্যে হচ্ছে যে ভোকাবুলারি ইনক্লুড করতে, লাইক সিনোনিম ম্যাটোনিম টাইপ যাতে কোয়েশ্চেন যেতে দেয়, ঠিক আছে? আর সিনোনিম ম্যাটোনিম যদি রিডিং প্যাসেজ থেকে আসে তাহলে আপনার জন্য ভালো, বিকজ আপনার যে ওয়ার্ডটা ব্যাপারে জানতে চাইবে ওই ওয়ার্ডটা দেখবেন প্যাসেজে বোল্ড করা থাকবে। তো ওই ওয়ার্ডের আগে পিছিয়ে দেখে আপনার ওই ওয়ার্ডের মিনিংটা জানতে হবে, যে ওয়ার্ডের সিনোনিমটা কি অথবা ওয়ার্ডের অ্যান্টোনিমটা কি। ওকে, এনি কোয়েশ্চেন? ভাইয়া রিডিং কম্প্রিহেনশনের জন্য কোনো সাজেশন আছে আপনার কাছে, বা থাকলে একটু পিডিএফটা দিয়ে দিয়েন। অলরেডি গ্রুপে দিয়েছিলাম একটা, ওইটাই আবার দিয়ে দিতেছি, ঠিক আছে? বাট ওখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে ওখানে প্যাসেজ গুলো একটু ছোট ছোট, ঠিক আছে? আমি কেন প্যাসেজটা ছোট ছোট দিছি, যাতে আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন তাই। কারণ যদি বেশি বড় প্যাসেজ দিতাম তাহলে সেক্ষেত্রে রিডিং পড়তে পড়তে অনেক টাইম চলে যেত, কারণ এখন আপনাদের সময় খুবই কম। তো এই সময়ের মধ্যে আপনি যত বেশি টপিক প্যাসেজ সলভ করতে পারবেন তত আপনার জন্য ভালো। সো আমি একটু প্যাসেজ একটু ছোট করে বানাইছি, বাট এক্সামে কিন্তু প্যাসেজ কিন্তু বড় আসবে। ওকে, জি ভাইয়া। আমি পিডিএফটা আবার দিয়ে দিতেছি, ওকে, গ্রুপে দিয়ে দিছি। এন্ড দেন এমসিকিউ যেটা ওটা আবারও দিয়ে দিতেছি, বিকজ হচ্ছে যে তাহলে আর প্রম্পট লাগলো না, ঠিক আছে? কি করবেন, চ্যাট জিপিটি অথবা ক্লড অথবা জেমিনাকে কি করবেন, ওকে এই এই স্যাম্পল কোয়েশ্চেনটা দিবেন, স্যাম্পল কোয়েশ্চেনটা দিয়ে বলবেন যে তুমি আমাকে এরকম আরো কোয়েশ্চেন দাও, এরকম আরো 50টা কোয়েশ্চেন দাও, এরকম একটা আরেকটা সেট দাও, তাহলে দেখবেন যে সেট দিয়ে দিলে দেন আপনি সলভ করে নিলেন। ওকে, আমি দুটোই দিয়ে দিছি, এখন তাহলে আর আপনাদের কোনো প্যারা নাই, ঠিক আছে? এমসিকিউ প্র্যাকটিস হয়ে গেছে। আম দেন হচ্ছে যে রিডিং কম্প্রেশন হয়ে গেছে, দেন এনএসওর জন্য ওই যে কই জানো সাজেশন, হচ্ছে যে সাজেশনও দিয়ে দিতেছি, দাঁড়ান সাজেশনও আবার হচ্ছে যে আমি পেস্ট করে দিয়ে দিতেছি ফরওয়ার্ড করে। এটা হচ্ছে আমার সাজেশন, এন্ড আরেকটা যেটা ওটা হচ্ছে কিউইডির সাজেশন, এই যেটা। ওকে, এটা তো স্ক্রিনশট নিতেই বলছিলাম, এটা তো হয়ে গেছে, এটা প্রবাবলি ফেসবুক পেজে তো আপলোড করার কথা, সবসময় তো তারা আপলোড করে, আই ডোন্ট নো আজকে কেন করলো না, যাই হোক। অলরাইট,
So basically, you know, I'm here today to remind you of one thing. You are much more prepared than you think. Okay? যারা কিনা কিউডিতে ক্লাস করতেছেন, আমি জানি না এটা আপনাদের লাস্ট ক্লাস কিনা, হইতেও পারে লাস্ট ক্লাস। আর যারা কিনা ফ্রিতে জয়েন করছেন তাদের তো অবভিয়াসলি ফার্স্ট এন্ড লাস্ট ক্লাস। সো নো, বেসিক্যালি আমি যদি আপনাদেরকে বলি, মেনি স্টুডেন্টস মেক দ্য সেম মিস্টেক বিফোর অ্যান এক্সাম। দে স্টার্ট থিংকিং লাইক আই ফরগট এভরিথিং, বাট দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। আপনি কিন্তু কোনো কিছুই ভুলেন নাই, জানেন? আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি 20টার মতো এসে প্র্যাকটিস করছিলাম, আমি 20টার মতো এসে পড়ে গেছি, পরীক্ষার হলে গিয়ে তো সব ভুলে গেছি। না, সব আপনি ভুলেন না, ট্রাস্ট মি। ব্রেনের মধ্যে কিন্তু ওগুলা কিন্তু ক্যাপচার আছে অলরেডি। মিনস ব্রেন কি করছে, ওই প্রত্যেকটা ইনফরমেশনকে আন্ডার প্রেসারে এন্ড প্রত্যেকটা প্রেসার ক্রিয়েট করে, ইউনো, প্রেসার ক্রিয়েট করে ওটাকে ধামাচাপা দিয়ে রাখছে। অনেস্টলি ট্রাস্ট মি, আপনি যখন একটা টপিক নিয়ে লিখতে যাবেন, লিখা স্টার্ট করবেন, ব্রেন দেখবেন যে একটু একটু করে ওই ইনফরমেশন গুলো প্রোভাইড করা স্টার্ট করবে আপনাকে। এটাই রুল, এটাই সাইকোলজিক্যাল রুল। আমি নিজেই হচ্ছে যে কি বলে সাইকোলিঙ্গুইস্টিক্স এন্ড সাইকোলজি কোর্স করছি, ঠিক আছে? আমার প্রবাবলি মাস্টার্স মনে হয় আমি সাইকোলজির উপরে করতে পারি। সো দ্য নলেজ ইজ স্টিল দেয়ার, ইউ ওনলি নিড টু স্টে কাম এন্ড ট্রাস্ট ইউরসেলফ, দ্যাটস ইট। ওকে? অনেকেই বলে যে ভাইয়া পরীক্ষার আগের রাতে সমানে পড়াশোনা করব। আপনারা বিশ্বাস করবেন না, আমি কিন্তু পরীক্ষার আগে, জানেন, আমি কিচ্ছু করিনি। আমি পরীক্ষার আগে আগের রাতে আমি খাইছি, ঘুমাইছি, ঠিক আছে? তখনকার আবার আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে আমি আম, তখন হচ্ছে সিরিজ চলতেছিল আমার, তখন হচ্ছে যে আমার আই ফরগট, তখন হচ্ছে যে আমার ব্লিচের সিরিজটা চলতেছিল, আমি ব্লিচ দেখতেছিলাম। ব্লিচের পাশাপাশি হচ্ছে যে আবার হচ্ছে যে আমি অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজটা দেখতেছিলাম তখন। আমি কিন্তু আপনাদের থেকে খুব বেশি একটা সিনিয়র না, ঠিক আছে? আমার কিন্তু অ্যাসপিরেন্ট কিন্তু এইচএসসি 23। অলরাইট? তো আমি হচ্ছে এইচএসসি 23 এন্ড আর কি, আর হচ্ছে যে আমার নাম হচ্ছে ইরফান, জাস্ট ইন কেস ইউ নো, কেউ যদি জিজ্ঞেস করে থাকেন কোন স্টুডেন্টকে, আপনাকে বলে দিবে। আমি জানি না আজকে মডেল টেস্ট হবে কিনা, এটা কিউডির উপরে মনে হয়। কিউডিকে জিজ্ঞেস করতে পারেন, আমার মডেল টেস্ট নিয়ে কোনো আইডিয়া নাই। ওকে? সো অনেকে বলে যে ভাই আমরা কি পড়াশোনা করবো কিনা। লিসেন, আমি নতুন টপিকের উপর পড়াশোনা করতে একদমই মানা করি, বিকজ নতুন টপিকের উপর পড়াশোনা করতে যাবেন, মারা খাবেন। এতদিন যা যা পড়ছেন ওগুলাই রিভিশন দেন, ওগুলাই রিকেপ করেন। অর্থাৎ আপনি যদি 20টার মতো এসে লেখে থাকেন, ওই 20টা এসে আপনি চোখ বুলায় যান। যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করছেন, ওই এমসিকিউ গুলোই আবার দেখা যান। অথবা আপনি নতুন একটা 50 এমসিকিউ জেনারেট করলেন, প্র্যাকটিস করলেন, কোনো সমস্যা নেই। রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করলেন, জেনারেট করলেন, প্র্যাকটিস করলেন, কোনো সমস্যা নেই। বাট নতুন করে অন্য টপিক দেখবো কিনা, এই টপিক ওই টপিক না, দরকার নেই তো। আমি আপনাদেরকে প্রম্পট দিয়ে দিছি, স্যাম্পল পিডিএফ দিয়ে দিছি, আর কি লাগে? রিডিং কম্প্রিহেনশন দিয়ে দিছি। এখন খালি চ্যাটজিপিটি খালি ইউনো ইনসার্ট করবেন আর নিবেন, ইনসার্ট করবেন আর নিবেন, ওরে দিবেন, এখন ওরে দিয়ে কাজ করাবেন। আমার কাজ শেষে আমি আপনাকে দিয়ে দিছি, এখন আপনি ওরে দিয়ে কাজ করাবেন, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? সো রিমেম্বার দ্য মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার প্যাটার্নস, যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনো প্রেশার নিতে হবে না, মেমোরাইজ করতে হবে না যে লাইক আমি এটা মনে রাখতে হবে, ওটা মনে রাখতে হবে, দরকার নাই। ভুলে গেলে ভুলে গেছেন, সমস্যা নাই, যেটা মনে আছে ওটা লিখবেন। বুঝছেন আমার কথা? ভুলে গেছেন, যেটা ভুলে গেছেন কোনো সময়, যেটা মনে আছে ওটার উপরে আমি এক্সাম্পল বানায় লিখবো, ওটার উপর আমি ইনফরমেশন কভার করে লিখবো, কোনো সমস্যা নাই। টিচার টোটালি সাপোর্টস ইওর ক্রিয়েটিভিটি। টিচাররা সাপোর্ট করে একটা স্টুডেন্ট কত নিজে থেকে বানায় লিখতে পারে, ঠিক আছে? সো অনেকে রিডিং কম্প্রিহেনশন, লাইক ফর রিডিং কম্প্রিহেনশন, ডোন্ট প্যানিক when you see a long passage. Read the questions first, then read the passage, read the keywords carefully, underline the keywords and answer only from those lines, ঠিক আছে? Then for writing, keep your ideas simple and organized. Honestly, a clear essay, a simple essay with correct grammar, with simple grammar is always better than a complicated essay full of mistakes. এরকম অনেক স্টুডেন্ট আছে যে কিনা কমপ্লিকেটেড গ্রামার ইউজ করতে, যে কমপ্লিকেটেড ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করতে, যে
ধরা খেয়েছে, আমার সামনে আসছে, আমি কেটে দিছি। ওকে, সো স্টার্ট উইথ এ গুড ইন্ট্রোডাকশন, write logical body paragraphs with proper examples, with proper linking words, and finish with a strong conclusion. একটা স্ট্রং কনক্লুশন কিভাবে দিব? একটা নিজের একটা মতামত দিয়ে দিলেন, যদি অপিনিয়ন বেসিসে হয়, একটা একটা সাজেশন দিয়ে দিলেন, একটা অ্যাডভাইস দিয়ে দিলেন, একটা রেজাল্ট দিয়ে দিলেন যে এটা এটা হবে। When you receive the question paper, don't rush. Take a deep breath, read the instructions carefully, start with the question you find easy. আচ্ছা, যদিও তো এখন আর এই সুযোগ নাই, যেটা সামনে আসবে ওটা দিতে হবে, ঠিক আছে? সো বাট ইফ ইউ গেট স্টাক অন ওয়ান কোয়েশ্চেন, ডোন্ট ওয়েস্ট, honestly, like আমি যদি একটা কোয়েশ্চেনে স্টাক হয়ে গেছি, ডোন্ট ওয়েস্ট, জাস্ট সার্কেল দোজ কোয়েশ্চেন এন্ড স্কিপ দ্যাট। আপনি লাস্টে করলেন ওই কোয়েশ্চেন, এমসিকিউই ধরেন, আপনি 2 নাম্বার পারলেন না, আপনি 3 নাম্বারে চলে গেলেন, পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনি 2 নাম্বার নিয়ে মাথা ঘামালেন, কোনো সমস্যা নাই। ঠিক সেম গোস ফর রিডিং কম্প্রিহেনশন অ্যাজ ওয়েল। ওকে, রিড এভরি অপশন কেয়ারফুলি। যে সমস্যাটা হয়, অনেকে কিন্তু অপশনগুলো কিন্তু ভালো মতো পড়ে না, অপশনগুলো কিন্তু ভালো মতো না পড়ার জন্য সিলি সিলি মিস্টেক করে। এটা প্রত্যেক এক্সামে হয়, প্রত্যেকটা এক্সামে অপশনটা, লাইক এই যে ধরেন অপশনে দেওয়া হচ্ছে আমার শুড হ্যাভ দেওয়া, স্টুডেন্ট মনে করছে শুধু শুড দেওয়া, এই জন্য সে কি করছে, শুড হ্যাভ দাগায় দেবে, বাট অ্যান্সার হচ্ছে শুধু শুড। সো এভাবে হচ্ছে যে সমস্যাটা হয় আর কি, বিকজ আপনাদেরকে কিন্তু অনেক ট্র্যাপের মধ্যে ফেলাবে সিমিলার অপশন দিয়ে। ওকে, সো pay attention to the verb forms, prepositions, parts of speech. ওকে, এন্ড ধরেন আপনি একটা সেন্টেন্স লিখছেন, এখন কি আমি এটা চেঞ্জ করে দিব? না, ইউ ডোন্ট হ্যাভ টু। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু। পরে আমি একটা প্রপার একটা রিজনিং দিয়ে দিলাম, আমার হয়ে গেছে, একটা প্রপার একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আমার লেখা হয়ে গেছে, ঠিক আছে? কাটাকাটি কোনো দরকার নেই, কাটাকাটি করলে লেখারও সমস্যা হবে। দেন আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি এক্সামের আগের দিন খাইছি ঘুমাইছি, এই যে দেখেন একটা কথা বলছি, খাইছি আর ঘুমাইছি, এই জিনিসটা অবশ্যই করতে হবে। অনেকে কি করে, না খেয়ে না ঘুমায় খালি পড়তে থাকে, খালি পড়তে থাকে, এক্সামের দিন গিয়ে ঘুমায়, এক্সাম দিতে দিতে ঘুমায়, টিচার বুঝতেও পারে না সে কি এক্সাম দিতেছে নাকি সে ঘুমায় এক্সাম দিতেছে নাকি সে অ্যাকচুয়ালি ঘুমাইতেছে, ঠিক আছে? সো আমি পার্সোনালি বলবো, এটা অ্যাকচুয়ালি অনেস্টলি ইটস নট লাইক যে সবার জন্য সেম হবে। কারো কারো হচ্ছে যে ইউনো একদিন পড়লে হয় না, কারো জন্য হচ্ছে যে সারা মাস পড়তে হয়, কারো জন্য হচ্ছে যে সারা মাস পড়লে না, সে এক রাতে পড়লেই তার হয়ে যায়। হ্যাঁ, তার জন্য ব্যাপার আলাদা, সে আগে রাতে পড়তে পারে, কোনো সমস্যা। বাট যাদের কিনা এক রাতে পড়া হয় না, তাদের ক্ষেত্রে কি করবো? তাদের ক্ষেত্রে হচ্ছে এখন থেকেই শুরু করে দেন, আগের রাতে খালি একটু রিভিশন দিয়ে দিব, কথা শেষ। ওকে, so your admission exam does not define worth as a person, honestly speaking. দেখেন অ্যাডমিশন, এই যেমন এখন এখানে কয়জন আছে, যদিও ক্লাসের সংখ্যা কমে গেছে, people usually get bored of my class, I don't know why, ঠিক আছে? কত মাস ধরে ক্লাস করতেছি, পোলাপাইন বোর্ড হয়ে যায়, কত মজার মজার কথা কই। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে যে admission exam does not define your worth as a person, it only one step in your academic journey, ঠিক আছে? Of course I want every one of you succeed, but I truly believe that you can, but success comes from staying calm, believing in yourself. অর্থাৎ যার মধ্যে বিশ্বাসটা থাকবে, যার মধ্যে আত্মবিশ্বাসটা থাকবে, সেই, এবং যার ভাগ্যে থাকবে সেই কিন্তু চান্স পাবে, যার ভাগ্যে থাকবে না সে চান্স পাবে না। লাইক ধরেন জাস্ট ইন কেস, আমি জিংস না করি, ধরেন আমার ক্লাসের একটা ভালো একটা স্টুডেন্ট, বাট তার ভাগ্যে যদি সিট না থাকে, সে তো চান্স পাবে না। তো দেখেন অনেকে কিন্তু এক্সামে কিন্তু চান্স না পেয়ে তো ভেঙে যায়, ভেঙে গিয়ে লাভ নাই, এক পথ শেষ হবে আরেক পথে চলে যাবো, ব্র্যাক এক্সাম দিব, ব্র্যাক শেষ চলে যান, আমার কাছে এসে পড়বেন, আমি আপনার খাতা চেক করবো, স্টেজে চলে যাবো, দেন স্টেজে শেষ দেন আবার পরের সেমিস্টারে চলে যাবেন, সমস্যা কি? ঠিক আছে, মানে আমি বলতে চাইতেছি ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট, ডোন্ট গিভ আপ। অনেকে ফ্যামিলি থেকে প্রেশার দেয় যে লাইক এবার যদি চান্স না পাস তোর পড়ালেখা বন্ধ, এবার যদি,
স্পেশালি গার্লসদের ক্ষেত্রে সবচেয়ে লাইক টিপিক্যাল সোসাইটি আইভ এভার ফেসড, টিপিক্যাল থিঙ্কিং অফ এভরি ফ্যামিলিজ, আমার সবচেয়ে হেটেস্ট থিং এভার, দে বি লাইক, স্পেশালি গার্লসদের ক্ষেত্রে লাইক এবার যদি চান্স না পাও তোমাকে বিয়ে দিয়ে দিব, উইচ ইজ দ্য ওয়ার্স্ট থিং এভার। ঠিক আছে, বাট ইনস্টেড টেল yourself, don't give up, I won't give up, যতক্ষণ না পর্যন্ত আমি চান্স না পাই, যতক্ষণ না পর্যন্ত আমি প্রপার জায়গাতে না যেতে পারি, মানে টোটালি আপ টু ইউ, দ্য লাইফ ইজ yours, নট ইউর প্যারেন্টস। আমি সত্যি কথা বলতেছি, আমি ইটস নট লাইক আমি বলতেছি প্যারেন্টসের বিরুদ্ধে যেতে, আমি বলতেছি যে সামটাইমস নিজের ক্ষেত্রেও চিন্তা করতে হয়, বিকজ দ্য লাইফ ইজ yours, নিজের জন্য বাঁচতে হবে। আল্লাহ কিন্তু আপনাকে নিজেকেই বানাইছে, ঠিক আছে, নিজেকেই বানাইছে, and নিজেরই কিন্তু সবকিছু করতে হবে। আপনার ইবাদত অন্য কেউ করে দিবে না, ইভেন আপনার কেউ কাজ অন্য কেউ করে দিবে না, নিজেরই কিন্তু সব করতে হবে। সো ইউ ডোন্ট হ্যাভ টু বি ডিপেন্ড অন আদার person as well, you will be self-dependent, which is the moral thing here. নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে, যত বেশি আত্মবিশ্বাস থাকবেন, নিজের প্রতি স্ট্রং যত থাকবেন, ইনশাল্লাহ একদিন ঠিকই চান্স হবে। ঠিক আছে, একদিন না হোক, আরেকদিন হোক, না হোক পরের দিন ঠিকই হবে, এটাই হয়। ঠিক আছে, এটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয়, আমি দেখেছি। সো walk into the exam hall with confidence, don't think like I hope I can do it, think like I will do it। ঠিক আছে, ডোন্ট থিঙ্ক লাইক যে আরে এবার কি হবে, থিঙ্ক লাইক যে আমার হবে ইনশাল্লাহ। এটা অ্যাকচুয়ালি আমি ওভার কনফিডেন্সের কথা বলতেছি না, এটা কিন্তু মেন্টালিটি স্ট্রং হওয়ার কথা বলতেছি। বিকজ আপনি যখনই ভাববেন যে আমি পারবো, ট্রাস্ট মি, আপনার কাছে কিন্তু কোয়েশ্চেন পেপারটা কিন্তু ইজি লাগবে। এটা কিন্তু সাইকোলজিক্যাল থিঙ্কিং নিয়ে কিন্তু আমি বলতেছি, এটা কিন্তু স্টুডেন্টদের কমন সাইকোলজিক্যাল মাইন্ড, যারা কিনা ভাবে যে আমি কি পারবো না, কোয়েশ্চেন কিন্তু পেপার কিন্তু কঠিন লাগে। আর যারা কিনা ভাবে যে না পারবো, তাদের কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইজি লাগে, বিকজ দে ফাইন্ড দ্য পজিটিভ থিংস ফ্রম দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট, whether the questions are easy or difficult, remember that they are the same for everyone, সবার জন্য সেম। কঠিন হলে সবার জন্য কঠিন, সহজ হলে সবার জন্য সহজ, তাই না? সবার জন্যই তো সেম, ইটস নট লাইক যে আপনার জন্য কঠিন ওর জন্য ইজি, না, সবার জন্য কঠিন হবে, কঠিন হলে ইজি হলে সবার জন্য ইজি হবে। ঠিক আছে, so I sincerely hope to see all of you achieve your dreams of getting admitted to your desired university. ঠিক আছে, I wish you all the very best, good luck, and I'll be waiting to hear your success after the exam. আমাকে অবশ্যই জানাবেন এক্সাম কেমন হয়েছে, and রেজাল্টের পরে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, এন্ড হ্যাঁ, আমার নাম্বার দেওয়া আছে, এনি টাইম যদি কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই এটা পারতেছি না, ওটা পারতেছি না, এটা সম্পর্কে একটু আইডিয়া দেন, বা এটা একটু, ইভেন ইটস নট লাইক যে পড়া রিলেটেড, আপনার যদি মনে হয় যে ভাই আমি মেন্টালি উইক, মেন্টালি ব্রোক, জাস্ট টেক্সট মি, আল ট্রাই টু রিপ্লাই, যদি আমি আবার একটু সময় হয় ঠিকই আমি রিপ্লাই দিব, সমস্যা নাই। বাট কথা হচ্ছে যে যদি মেন্টালি ভাবে ভেঙেও পড়েন, ইউ ক্যান টেক্সট মি, আমি আপনাকে যতটুকু মেন্টালি স্ট্রং করা আমি ওইভাবে আপনাকে অ্যাডভাইস দিব, ওইভাবে সাজেশন দিব, ইনশাল্লাহ ইউ উইল ডু ইউর বেস্ট। And যে কোনো any questions, any confusion, you can feel free to ask me in my WhatsApp, and এই তো। আর তাছাড়া হচ্ছে যে আমি আবার এই সেমিস্টার শেষ হলে হচ্ছে যে কিছু স্টুডেন্টস রিক্রুট করবো, এটা আমি প্রতি সেমিস্টারে করে থাকি, লাইক আমার নিজের পার্সোনাল টিউশনের জন্য আর কি, লাইক আমি পার্সোনাল টিউশন করাই, আমার নিজের পার্সোনাল অনলাইন ব্যাচ আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু বি ইনটু দোজ, যদি be in a part, যদি আমার পার্ট হতে চান ওই অনলাইন ব্যাচের অথবা টিউশনের, ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি। ঠিক আছে, আমি গ্রুপেও জানাবো, সমস্যা নাই। সো এক্সামটা ভালো করে দিয়েন, আল্লাহ ভরসা। আমি জানি না কিউইডিতে যারা পেইড আছেন তাদের আবার ক্লাস হবে কিনা, হইতেও পারে, প্রবাবলি না, যেহেতু এক্সাম উইক এসে পড়ছে, এখন প্রবাবলি মডেল টেস্ট হবে, এটাই প্রবাবলি লাস্ট ক্লাস, প্রবাবলি। ঠিক আছে, সো দ্যাটস আমি এই জন্য আগে থেকে আর কি গুড লাক উইশ করে দিতেছি আর কি, যদি আজকে লাস্ট ক্লাস আর কি। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল অফ ইউ, ঠিক আছে, টু স্টে দ্যাট মাচ টাইম। এনি কোয়েশ্চেন? ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, উই উইল এন্ড আওয়ার ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।